শুরুতেই গতকালের সেই ভয়ানক ছবি যা দিনভর আপনারা দেখেছেন সেই ছবি একবার দেখাবো। দেখুন बात नहीं, हम हैं हम आ रहे हैं, आप टेंशन मत लो मैडम, দেখুন একবার অবস্থা। हम आ रहे हैं। এই উপত্যকার বিভিন্ন জায়গায় দেহ कहाँ पे है आपका बेटा, कहाँ पे है? হা হুতাশ कोई बात কান্না। नहीं, हम इनके साथ हैं। ये এর আগে ঠিক এর আগে নির্বিচারে গুলি চালিয়ে চলে গিয়েছে জঙ্গিরা। मैडम आप कोई टेंशन मत लें, हम साथ में हैं। अरे मैडम ये प्रेसिडेंट साथ आया है, आपको किसी चीज का डरने का नहीं, हम साथ में हैं। आपको किसी को क्या हुआ है? অনেক বাঙালি সেখানে ছিলেন, তাদের মধ্যে ছিলেন দেবাশিস ভট্টাচার্য, মধুমিতা দাস ভট্টাচার্য। দেবাশিস ভট্টাচার্য বাংলার অধ্যাপক, কিন্তু তিনি বেঁচে গিয়েছেন। কিভাবে বেঁচে গিয়েছেন শুনবেন। তিনি সেই রোমহর্ষক অভিজ্ঞতার কথা আমাদের শোনালেন ফোনে কাশ্মীর থেকে। শুনুন। যখন গোলাগুলি শুরু হয় প্রথম আমরা খুব বুঝতে পারিনি। একজনকে জিজ্ঞেস করেছিলাম, স্থানীয় একজন ফটোগ্রাফার, ও আমাকে বলল যে মাঝে মাঝে বাঁদর নেমে আসে টুরিস্টদের উৎপাত করে, এজন্য ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন এসে ব্ল্যাঙ্ক ফায়ার করে। তো সেভাবে ক্যাজুয়ালি নিয়েছি। তারপর ফায়ারিং এর সংখ্যাটা বাড়তে থাকলো, 2, 3। আমার ছেলে ছিল আমার পাশে উল্টো দিকে মুখ করা, সে দেখলো তার চোখের সামনে দুজন মানুষ হেঁটে যাচ্ছে, একজন গানম্যান খুব কাছাকাছি গিয়ে একজনকে গুলি করে ফেললো। তো এটা দেখে সে আমাকে ইশারা করলো এবং আমি, আমার স্ত্রী, আমার ছেলে, আমরা একটা গাছ এর নিচে আশ্রয় নিলাম। তারপর আমাদের এখানে আরো লোকজন, মুহূর্তের মধ্যেই 15 জনের মতো মানুষ আমরা ওই গাছতলায় শুয়ে পড়লাম। তখন গানম্যান আমাদের এখানে এলো। একজন লোক তখনও শুতে পারেননি, তিনি দাঁড়িয়ে আছেন, শোবেন ভাবছেন হয়তো। তাকে একটা কিছু বলে আর 1 সেকেন্ডের মধ্যেই সরাসরি গুলি করে লুটিয়ে পড়েন আমার পাশে। ওনার পা আমার কাঁধের উপর এসে পড়ে এবং পরে আমি জ্যাকেটে একটু রক্তের দাগও দেখেছি। পরে ভদ্রলোকেরই হবে হয়তো। তো তারপর ওখানে আমাদের একটু পাক খায় কয়েকবার, ঘুরে মানুষটা ঘুরতে থাকে, আমাদের দিকে কটকট করে তাকায়, মুখটা ঢাকা। আর এখানে লোকজন সবাই ওই লা ইলাহা ইল্লাল্লাহ বলছিল। দেখা দেখি আমরাও লা ইলাহা ইল্লাল্লাহ সবাই মিলেই বলছি। তো লোকটি নাকি, আমি তো আর চোখ তুলে তাকাইনি, লোকটি এটা বুঝতে পেরেছি লোকটি আমাকে প্রশ্ন করছে, ক্যা বল রহে হো। আমি তো একটু ভয়ে গলাটা জড়িয়ে যাচ্ছে, তবুও ওই লা ইলাহা ইল্লাল্লাহই বলার চেষ্টা করেছি, বলেওছি। তারপর ছেলে নোটিশ করেছে, আমার একটু পেছনে ছেলে শুয়েছিল, ছেলে নোটিশ করেছে যে আমার দিকে গান পয়েন্ট করা ছিল, সেটা আস্তে আস্তে উঠিয়ে লোকটা আরো কয়েকবার আমাদের পাক খেয়েছে। এখানে একজনকে মেরে আমরা 15 জনের মতো মানুষ শুয়ে আছি, কয়েকবার পাক খেয়ে তারপর গাছটা পেরিয়ে আমাদের ছেড়ে অন্যদিকে চলে যাচ্ছিল। প্রায় 20 মিটার মতো দূরে সরে যাওয়ার পরে আমরা দৌড়ে পেছনের দিকের ফেন্সিং এর কাছাকাছি ছিলাম আমরা। তো দৌড়ে আমরা ফেন্সিং এর ওখানে যাই, 10 ফুট মতো উঁচু হবে ফেন্সিং। কোনোভাবে ফেন্সিংটা আমরা ক্রস করি, আরো কয়েকজনও করে, এবং তারপরে আমরা পাহাড়ে উঠতে শুরু করি। চড়াই অনেকটা পথ উঠলাম। তারপর কোন দিকে যাচ্ছি এগুলো খুব স্পষ্ট নয় আমাদের কাছে সেখানে, এবং তখনও কিন্তু নিচে গুলির শব্দটা শুনছি। 8 ঘন্টা মতো গুলির শব্দ শুনেছি এবং আমরা পাহাড়ে 2 ঘন্টার কিছু বেশি সময় ছিলাম। তো ঘুরতে ঘুরতে পাহাড়ে আমরা ওই ঘোড়ার পায়ের চিহ্ন ধরে ধরে এগোচ্ছিলাম। একটা ছোট্ট গ্রামে গিয়ে পৌঁছাই। সেই গ্রামের একজন, ওই সময়ে আমার মোবাইলে নেটওয়ার্ক আসে, আমরা যে ড্রাইভারকে নিয়ে গেছিলাম ড্রাইভার ফোন করে, এবং আমি তো ড্রাইভারকে কোন জায়গায় আছি বোঝাতে পারি না। তো তখন ওই কাশ্মীরি একটি বাড়িতে আমরা ঢুকি এবং বাড়ির মহিলাটি বাইরে ছিলেন, কিছু কাজ করছিলেন। বললাম যে আপনি একটু বুঝিয়ে দিন আমরা কোন জায়গাতে আছি এবং কোন পথে আমরা নামবো। তো মহিলাটি বুঝিয়ে দিলেন কাশ্মীরি ভাষায়। তারপরে উনি আমাদের বলে দিলেন যে এই পথে আপনারা এগিয়ে যান, আপনারা নামুন। তারপর ড্রাইভার আমাদের ঘোড়ার শহীদদের সঙ্গে যোগাযোগ করে ঘোড়াও এই পথে এগোতে থাকে। তো আমরা অনেকটা পথ এগিয়ে নেমে তারপর আমাদের ঘোড়াগুলিকে পাই। তখন আমাদের সঙ্গে ছত্তিশগড়ের একটি পরিবারও বিচ্ছিন্ন হয়ে গেছে, শুধু স্ত্রী এবং মা এবং মেয়ে, 7 বছরের হবে মেয়েটার বয়স, আর মা। কোন রকম আমাদের সঙ্গে চলতে পারছিলাম না আমরা কেউই, কোন রকম কষ্ট করে আমরা ওই ঘোড়ার পাশে এসে পৌঁছাই। ঘোড়া আমাদের সবাইকে নিয়ে নিচে নেমে আসে। তখন তারপরে আমরা ড্রাইভারের সঙ্গে যোগাযোগ হয়, ড্রাইভার এগিয়ে আসে এবং আমরা
সরাসরি পেহেলগাঁও থেকে শ্রীনগরে চলে আসি। আপনারা যখন গিয়েছিলেন ওখানে, যখন উপলব্ধি করতে গেছেন, অনুভব করতে গেছেন একটা ভূস্বর্গের অনুভূতি পেহেলগাঁওয়ের ওই ভ্যালিতে, তখন কি কোনো সেনাবাহিনীর মানে চলাচল দেখেছেন? পুলিশ ছিল? না, ছিল না, অন্তত আমার চোখে পড়েনি। শুনলেন তো দেবাশিস বাবুর কথা, ঠিক যে সময়ের কথা তিনি বলছেন, আসলে সে সময় 3 থেকে 4 হাজার ট্যুরিস্ট সেখানে রয়েছেন। তারা নিজেদের মতো কেউ সেলফি তুলছেন, যেমন হয় বেড়াতে গেলে, কেউ সেলফি তুলছেন, কেউ ভিডিও বর্ণনা করছেন যে ভূস্বর্গের নিসর্গ দেখেছেন। সেরকমই একজনের ছবি আপনাদের দেখাবো, তার সেই ফুটেজ আমাদের কাছে এসে পৌঁছেছে। তিনি বুঝতেও পারেননি তার চোখের সামনে ভূস্বর্গ রক্তাক্ত হয়ে যাবে, তিনি নৈসর্গিক ছবি তুলতে চাইছিলেন। দেখুন একবার। यहाँ पर अटैक हुआ आतंकवादियों का, हम लोग बाल बचे हैं, मगर परमात्मा अच्छा करेगा। बुजुर्गों का आशीर्वाद, भगवान की कृपा से जरूर बचेंगे हम। গিয়েছিলেন অসম্ভব সুন্দর দৃশ্য দেখবেন বলে, ফিরছেন ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হয়ে। এই ঘটনার পিছনে কারণ কি? একটা প্ল্যান টেরার, যা হয়তো অনেকদিন আগে থেকেই তৈরি হচ্ছিল। তার কিছুটা আঁচ পাওয়া যেতে পারে গত সপ্তাহের একটি বক্তব্য থেকে। এই বক্তব্যকার পাক সেনা প্রধান আসিম মুনির, জেনারেল আসিম মুনির, যেখানে তিনি বলছেন যে পাকিস্তান কাশ্মীরের মূল ধমনী মানে যে ধমনী ছিঁড়ে গেলে মৃত্যু অবধারিত। কাশ্মীর পাকিস্তানের অবিচ্ছেদ্য অঙ্গ আসলে তিনি বোঝাতে চাইছেন, এবং তা থাকবে। এবং তার এই বক্তব্য, যে বক্তব্যে কোথাও হিন্দু বিদ্বেষ রয়েছে, যেখানে ভারত বিদ্বেষ রয়েছে, তার ঠিক 1 সপ্তাহের মধ্যে এই রকম ভাবে রক্তাক্ত হলো ভূস্বর্গ। দিল্লি কিভাবে দেখছে? আমার সঙ্গে মৈত্রেয় রয়েছেন। মৈত্রের বক্তব্য শুনবো, তবে তার আগে এই বক্তব্য একবার শুনতে চাইবো। Our stance on Kashmir is absolutely clear. It was our jugular vein. It is our jugular vein. We will not forget it. And we will not leave our Kashmiri brethren in their heroic struggle, what they are waging against the Indian occupation. ঠিক 5 দিনের মাথায় এই হামলা। দিল্লি কিভাবে দেখছে জানবো মৈত্রেয়ী। দেখো, খুব স্বাভাবিকভাবে দিল্লির এই বিষয়টি কিন্তু যখন পাক সেনা প্রধানের এই ভিডিওটি যখন ভাইরাল হয়েছিল, তারপর থেকে কিন্তু দিল্লির এই বিষয়টি নজরে পড়েছিল, এবং দিল্লির তরফ থেকে কিন্তু এই বিষয়টি অত্যন্ত কড়া নজরে রাখা হচ্ছিল। কিন্তু তার প্রতিক্রিয়া যে এত বড় হবে, সেটা বোধহয় কোথাও একটা আন্দাজ করতে ভুল হয়েছিল। কিন্তু এখন দিল্লি এই গোটা বিষয়টিকে নিয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে, এবং যখন সমস্ত ওয়ার্ল্ড লিডারদের সমর্থন দিল্লির সঙ্গে রয়েছে, গতকাল থেকেই আমরা দেখেছি এই ঘটনার পর থেকে একে একে সমস্ত শক্তিধর দেশ, ইউএসই হোক বা রাশিয়া হোক, এমনকি ইউএস, রাশিয়া সহ একাধিক দেশ কিন্তু ভারতের পাশে এসে দাঁড়িয়েছে। মানে সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানকে আন্তর্জাতিক মঞ্চে কিন্তু আরো কিছুটা কোণঠাসা করার যে পরিষদ, সেটা কিন্তু অপ্রশস্ত হয়েছে ভারতের কাছে, এবং খুব স্বাভাবিকভাবেই এই বিষয়টা আন্তর্জাতিক মঞ্চে কিন্তু ভারতের জন্য একটি বড় হাতিয়ার হতে চলেছে। এবং সেই কারণে কিন্তু পাকিস্তানের তরফ থেকে আজকে পাকিস্তানের পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলতে বাধ্য হয়েছেন যে এই ঘটনার সাথে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই। তার কারণ তারা বুঝতে পারছেন যে এই বক্তব্য বুমেরাং হয়ে যে হামলার ঘটনা ঘটেছে, সেটা ভারত কোনোভাবেই ছেড়ে দেবে না, এবং এই বিষয়টি আন্তর্জাতিক মহলে গিয়ে পৌঁছাবে। এবং ভারতের যে দাবি ছিল পাকিস্তানের বিরুদ্ধে স্যাংশন আনার, সেই দাবি নিয়েও কিন্তু ভারত ফের সরব হতে পারে এই বক্তব্যকে ঘিরে। এই বক্তব্য আরো একবার শুনবো। ধন্যবাদ মৈত্রেয়ী। আরো একবার শুনবো এই বক্তব্য, যেখানে তিনি বলছেন জুগুলার ভেইন, অর্থাৎ
মূল ধমনী, কাশ্মীর পাকিস্তানের মূল ধমনী এবং তা কাশ্মীর পাকিস্তানেরই থাকবে। Our stance on Kashmir is absolutely clear. It was our jugular vein. It is our jugular vein. We will not forget it. And we will not leave our Kashmiri brethren in their heroic struggle, what they are waging against the Indian occupation. এই বক্তব্যের ঠিক 5 দিনের মাথায় এরকম নারকীয় এক ঘটনা, নৃশংস ঘটনা ভারত ছেড়ে দেবে? প্রশ্নই উঠছে না। যারা ওপার থেকে সন্ত্রাস চালিয়েছে, যারা এপার থেকে ষড়যন্ত্র করেছে, কাউকে রেয়াত করা হবে না, বলছেন রাজনাথ সিং। टेररिज्म के खिलाफ हमारी जीरो टॉलरेंस की पॉलिसी है। मैं इस मंच से देशवासियों को आश्वस्त करता हूं, घटना के मद्देनजर भारत सरकार वो हर कदम उठाएगी जो जरूरी और उपयुक्त होगा। और हम सिर्फ उन लोगों तक नहीं पहुंचेंगे जिन्होंने इस घटना को अंजाम दिया है, हम उन तक भी पहुंचेंगे जिन्होंने पर्दे के पीछे बैठकर हिंदुस्तान की सरजमी पर ऐसी नापाक हरकतों की साजिशें रची हैं। ऐसी हरकतों का जिम्मेदार और इसके जिम्मेदार लोगों को आने वाले कुछ ही समय में जोरदार तरीके से नजर आएगा। मैं देशवासियों को आश्वस्त करना चाहता हूं। কিন্তু এই যে ঘটনা ঘটলো, তা তো গোয়েন্দা ব্যর্থতা, বড়সড় গোয়েন্দা ব্যর্থতা, বলছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা জেনারেল শঙ্কর রায়চৌধুরীর সঙ্গে যখন আমরা যোগাযোগ করি, তিনি বলছেন এর দায় মোদী সরকারকেই নিতে হবে। আগাম সতর্ক, এটা আর্মির কাজ ছিল না, এটা পুলিশের কাজ ছিল, পুলিশ কিংবা অন্য এজেন্সির কাজ ছিল। আর্মির ফেলিয়ারটা এইটাতে তো ফ্র্যাঙ্কলি আমি বিশেষ খুঁজে পাচ্ছি না। পাকিস্তানের সঙ্গে বর্ডার আছে, তার জন্য আর্মি ফুলি রেসপন্সিবল। ভেতরকার এই ইন্টেলিজেন্স আর্মি ইজ নট রেসপন্সিবল। ল্যাপস হয়েছে কোনো, এখন বলে তো কোনো লাভ নেই। ঘর মে ঘুষকে মারুঙ্গা চুন চুনকে, লাভ নেই। চলে ওরা মেরে চলে গেছে।